হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা আজকে চ্যাপ্টার 6 করব। সামান্তরিকের ধর্ম, যেটাকে বলা হয় প্রপার্টিস অফ প্যারালেলোগ্রাম। পেজ নাম্বার দেখো 72, আর এটা আজকে আমাদের ফার্স্ট ভিডিও। তাহলে সামান্তরিকের ধর্ম জানার আগে তার আগে আমাদের জানতে হবে সামান্তরিক যে চিত্রটা আছে সেটা কীরকম দেখতে। তো সেটা জানার আগে আমরা একটুখানি পড়ে নেব। আর সামান্তরিকের ধর্ম, সামান্তরিককে কী বলা হয় দেখো, প্রপার্টিস অফ প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রামের বাংলা অর্থ হচ্ছে সামান্তরিক, আর এখানে প্রপার্টিস কথার অর্থ হচ্ছে ধর্ম। বলছে আগামী বুধবার আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেদের ইচ্ছা মতো হাতের কাজ তৈরি করে দেখাবো। তাই আজ রবিবার দুপুরে আমরা 6 জন বন্ধু সায়ন্তদের বাড়ির ছাদের ঘরে জড়ো হয়েছে। আমরা অনেকগুলি, এই যে দেখো ছাদের ঘরে তারা কি করছে, বিভিন্ন ধরনের ইচ্ছে মতো হাতের কাজ তৈরি করছে। আমরা অনেকগুলি পুরনো পিচ বোর্ডের বাক্স জড়ো করেছি। এগুলির সাহায্যে আমরা কেউ বাড়ির তৈরি করব। ওকে, এদের মধ্যে কেউ বাড়ি তৈরি করবে, কেউ ব্রিজ তৈরি করবে, আবার কেউ বা নানান ধরনের মডেল তৈরি করবে। আমি দুটি পিচবোর্ডের বাক্সের সকল ধারগুলি খুলে ফেললাম। কী রকম জ্যামিতিক আকার পেলাম নিচে আঁকে। প্রথম যেটা ছবি এঁকেছে সেটা কি হয়েছে, একটা আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান থাকে আর প্রস্থ দুটো সমান থাকে, তাহলে সেটা কি হয়ে গেল আমার আয়তক্ষেত্র, এখানে লিখে দেওয়াই আছে। তারপরে ছবিটা দেখতে পাচ্ছি যেটা পি কিউ আর এস, সেটা কি দেখতে পাচ্ছি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বৈশিষ্ট্য কি, 4টা বাহু সমান থাকবে। মানে এটার যা দূরত্ব হবে পি এস এর যা দূরত্ব হবে পি কিউবের দূরত্ব সেম, কিউ থেকে আর এর দূরত্ব সেম, এস থেকে আর এর দূরত্ব সেম, সেটা আমাদের বর্গক্ষেত্র বলবো। ওকে, তাহলে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র সম্পর্কে তো আমাদের আগে থেকে ধারণা জানা আছে। পরে দেখো কি বলেছে, যে দেখছি দুটি চতুর্ভুজাকার ক্ষেত্র এ বি সি ডি ড্যাশটি শীর্ষবিন্দু। না, দেখছি দুটি চতুর্ভুজের ক্ষেত্র এ বি সি ডি ও পি কিউ আর এস, পাশেরটা যেটা আছে পি কিউ আর এস, চতুর্ভুজাকার ক্ষেত্র যেমন এ বি সি ডি এর ড্যাশটি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কোনগুলোকে বলবো, দেখো এইগুলোকে শীর্ষবিন্দু বলো, যেমন বি, এ, ডি, সি। তাহলে টোটাল কটি আছে এখানে, 4টি শীর্ষবিন্দু। নাম কি, এ বি সি ডি। তাহলে এই যে শীর্ষে আছে মানে মাথায় আছে, দেখো এগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। আর ড্যাশটি বাহু, তাহলে বাহু কটি, 1 2 3 4, তাহলে 4টি বাহু। নাম কি, এ বি, বিসি, সিডি, ডি। দেখো সেই বাহুর 4টা নাম দেওয়া আছে, এ বি, বিসি, সিডি, ডি। এবং ড্যাশটি কোণ, তাহলে কটি কোণ, 1 2 3 4, এগুলোকে কোণ বলি আমরা। তাহলে 4টি কোণ। 4টি কোণকে কীভাবে লিখবো, দেখো কোণ এ বি সি, মানে এই কোণটাকে যখন লিখছি তখন এ নিচ্ছি, বি নিচ্ছি, সি নিচ্ছি, বিকে মাঝখানে রেখেছি। ঠিক একইভাবে যখন আমি সি কোণটা লিখবো তাহলে কি লিখবো, বি সি ডি। তাহলে এখানে লিখবো কোণ বি সি ডি, সিকে কোণ বোঝাবে। তারপর যখন ডি কোণটা লিখবো তখন সি ডি এ লিখবো, কোণ সি ডি এ। আবার যখন এ কোণটা লিখবো তখন কি লিখবো, বি এ ডি বা ডি এ বি, বি এ ডি। যেই কোণটা উল্লেখ করব সেই কোণটা কিন্তু আমাকে মাঝখানে লিখতে হবে। ধরে নাও এটা একটা আমার আয়তক্ষেত্র এ বি সি ডি। তাহলে এই কোণটা যদি লিখি তাহলে আমি কিভাবে লিখব, এ থেকে শুরু করব, এ বি সি, এ বি সি। ওকে, এটা একটা কোণ।
মাঝখানেটাকে কোণ বোঝায়, এখানে মাঝখানেটাই কোণ। যেমন সি কোণটা যদি লিখি তাহলে কীভাবে লিখবো, বিসিডি, বিসিডি, এখানে কোণ কিন্তু সিকে বোঝাচ্ছে। আবার যখন এ কোণটা লিখবো তাহলে লিখবো বিসিডি, যেমন লিখলাম, তাহলে এ ডি সি লিখতে পারি, নতুবা সিডি এ লিখতে পারি, এ ডি সি লিখতে পারি। যখন এ কোণটা লিখবো তখন কি লিখবো, বি এ ডি বা ডি এ বি, বি এ ডি। তাহলে মাঝখানে যে থাকবে সেটাকেই আমরা কোণ ধরব। ওকে, আবার এবিসিডি চতুর্ভুজের কর্ণগুলি হলো, কটি কর্ণ দেখো, এবিসিডি চতুর্ভুজের কর্ণ কোনটাকে বলবো, যেটা দেখো এখান থেকে বি থেকে ডি যুক্ত করলে পরে একটা কর্ণ পাবো, এ থেকে সি কে যুক্ত করলে পরে আরেকটা কর্ণ পাবো। তাহলে কটি কর্ণ পাচ্ছি, দুটি নাম কি, একটা হচ্ছে বিডি কর্ণ আর একটা হচ্ছে আমার এসি কর্ণ। তাহলে এখানে বলেছে যে কর্ণ দুটো কি কি, তাহলে কর্ণ দুটো হচ্ছে একটা এসি, এসি আর একটা হচ্ছে আমার বিডি। ওকে, এটা যদি আমরা এইভাবে এভাবে যুক্ত করি, এদিক থেকে এটাকে যুক্ত করি, এদিক থেকে এটাকে যুক্ত করলে দুটো কর্ণ পাবো। ঠিক একইভাবে দেখো চতুর্ভুজাকার, কেন চতুর্ভুজ বলেছে, যা যেহেতু চারটা বাহু তার জন্য এটাকে বলেছে চতুর্ভুজাকার ক্ষেত্র। আচ্ছা, পরেরটা চতুর্ভুজাকার ক্ষেত্র, এবার পি কিউ আর এস। পরেরটাতে দেখো যে পি কিউ আর এস এর ক্ষেত্রে ড্যাশটি শীর্ষবিন্দু, তাহলে এর ক্ষেত্রেও চারটে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দুগুলো কি কি, পি কিউ আর এস। দেখো পরেরটার ক্ষেত্রে সেটা কি গেছে, বর্গক্ষেত্র, এই বাহুটা সমান, আবার এই বাহুটা সমান, মানে চারটা বাহু সমান, পি কিউ আর এস শীর্ষবিন্দু এগুলোকে বলবো। তাহলে সেটা কি, পি কিউ আর এস। শীর্ষবিন্দু কটি, তাহলে শীর্ষবিন্দু চারটি, যার নাম হচ্ছে পি কিউ আর এস। ড্যাশটি বাহু, তাহলে এই ক্ষেত্রে চারটা বাহু, সেটা হচ্ছে একটা হচ্ছে পি কিউ, কিউ আর এস, আর একটা হচ্ছে পি এস। বলছে চতুর্ভুজাকার ক্ষেত্র পি কিউ আর এস এর কোণগুলি ও কর্ণগুলি লিখি। তাহলে কোণগুলি কি কি, তাহলে কোণগুলো যদি আমরা লিখি এখানে, যে এর কোণ কী হবে, দেখো পি কোণটা যদি লিখি তাহলে কীভাবে লিখব, এস পি কিউ, নতুবা কিউ এস পি, কিউ পি এস, এটা একটা গেল। যদি কিউ কোণটা লিখি তাহলে কীভাবে লিখব, পি কিউ আর, কোণ নেব, এটা কোণ চিহ্ন, পি কিউ আর। যদি আর কোণটা লিখি তাহলে কিউ আর এস লিখতে পারি, কিউ আর এস। আবার যদি এস কোণটা দেখাই তাহলে পি এস আর দেখাতে পারি, কোণ পি এস আর। তুমি এদের দুজনের জায়গা পরিবর্তন করতে পারো, কিন্তু এসকে তোমাকে মাঝখানে রাখতে হবে। এদের দুজনের জায়গা পরিবর্তন করতে পারো, কিন্তু আরকে তোমাকে মাঝখানে রাখতে হবে। যেমন এটাকে আমি কোণ এস আর কিউ বলতে পারি, ওকে, কিন্তু একই, কেন আমার আরটা মাঝামাঝি আছে, তার মানে এখানে আর কোণটাকেই বোঝাচ্ছে। আর কর্ণগুলি, তাহলে কর্ণ কি, এখান থেকে কিউ থেকে এসকে যুক্ত করলে পরে কর্ণ, আর পি থেকে আরকে যুক্ত করলে পরে কর্ণ। তাহলে কর্ণ দুটি, কর্ণ একটা হচ্ছে আমার পিএস কর্ণ, আর একটা কর্ণ হচ্ছে আমার না পিএস না, একটা হচ্ছে পিআর আর একটা হচ্ছে কিউএস। ওকে, কিউ থেকে এস আর পি থেকে আর, এই দুটো কি ধরবো, কর্ণ। এরপরে কি বলেছে দেখো, যে আমার বন্ধু রনিতা তার পিচ বোর্ডের বাক্সটি খুলল এবং তলগুলি কাঁচি দিয়ে কেটে নানান জ্যামিতিক আকারে ক্ষেত্র তৈরি করলো। সে করলো কি, যে তলগুলো যে আছে, একটা তল লিখেছে এইচ ও এম ই, আর একটা তল লিখেছে জি ও এল ডি, গোল্ড, হোম গোল্ড, পি ও এন ডি পন্ড, আর একটা লিখেছে আই এন ডিএম, ওকে, আই এন ডিএম। এই তলগুলোকে কী করেছে সে, দেখো বলছে যে আমার বন্ধু রনিতা তার পিচবোর্ডের বাক্সটি খুললো এবং তলগুলি কাঁচি দিয়ে কেটে নানান জ্যামিতিক ক্ষেত্র তৈরি করলো। যে বাক্সটি ছিল সেই বাক্সটির যে তলগুলি ছিল, টোটাল 6টা তল থাকবে একটা বাক্সের, সেই তলগুলোকে কী করেছে সে কেটে কেটে আলাদাভাবে লিখেছে। মানে
এঁকেছে, কেটে রেখেছে। দেখছি রনিতার তৈরি হোম, HOME হোম চতুর্ভুজাকার ক্ষেত্রের, এখানে দেখো HE সমান্তরাল OM, HE সমান্তরাল OM সমান্ত নয়, বাট এরা দুজনই সমান্তরাল। সমান্তরাল কোনগুলোকে বলবো দেখো, সমান্তরাল, এই দাগটা সমান্তরাল, এটা কখনো জয়েন হবে না। আবার এই দাগটা সবসময় কি সমান্তরালভাবে টানতে হবে, যেমন ইলেকট্রিসিটির তার থাকে, আমাদের রেল লাইন থাকে অনেক সময় সমান্তরাল, ওকে, তারা কখনো জয়েন হয় না, এভাবে সমান্তরালভাবে থাকে রেল লাইন। তাহলে এখানে যে HE সমান্তরাল OM ছবিটা যদি আমরা আঁকি, ঠিক এইভাবে আঁকা ছিল, ওকে, দেখো এইভাবে আঁকা ছিল। তাহলে এখানে HOME, তাহলে এটার সাথে এটা সমান্তরাল, তাহলে HE এই সাইনটাকে আমরা সমান্তরাল বলবো OM, তার জন্য লিখেছে দেখো যে HE সাথে OM সমান্তরাল, অর্থাৎ HEOM সমান্তরাল, মানে এই চিহ্নটাকে সমান্তরাল বোঝায় বলে এখানে লিখেছে যে অর্থাৎ আমরা এটাকে পড়বো কিভাবে, HE ও OM হচ্ছে সমান্তরাল। তাই বলেছে যে হোম এই ছবিটার ক্ষেত্রে চতুর্ভুজ আকারের ক্ষেত্র একটি ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্র। তাহলে এই যে ছবিটা, এটা কি একটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম নাম তো নিশ্চয়ই শুনেছ, ট্রাপিজিয়াম, ওকে। তাহলে ট্রাপিজিয়ামের একটা বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, সেখানে কি দেখতে পাচ্ছি যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। তাহলে এটা যদি আমরা কথায় লিখি তাহলে কি লিখবো, এক জোড়া বিপরীত, কেন এর বিপরীত, এটা এক জোড়া বিপরীত বাহু, এই দুটোই বাহু সমান্তরাল, ওকে। খুবই ইম্পর্টেন্ট লাইন যে ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহু কি সমান্তরাল, এটা মনে রাখবো আমরা। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াবে, বলছে যে চতুর্ভুজের, কেন চতুর্ভুজ বলবো যেহেতু চারটা বাহু দিয়ে, যে চতুর্ভুজে এক জোড়া, দেখো এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। তাহলে এই লাইনটা পড়বে অবশ্যই যে ট্রাপিজিয়াম কাকে বলা হয়। তাহলে আমরা দেখলাম হাতে কলমে যে এক জোড়া বিপরীত বাহুকে বলা হয় ট্রাপিজিয়াম। কিন্তু রনিতার তৈরি গোল্ড, এই যে দেখো পরের ছবিটা GOLD, গোল্ড চতুর্ভুজাকার, এটা একটা চতুর্ভুজ চারটা বাহু দিয়ে, ক্ষেত্রে জিও সমান্তরাল DL, দেখো GO এর সমান্তরাল TL, এবং এখানে GD সমান্তরাল OL, GD সমান্তরাল OL। তাহলে এখানে এর সাথে এর সমান্তরাল, এর সাথে এর সমান্তরাল। তাহলে পরের ছবিটা যেটা গোল্ড আছে, ছবিটা অনেকটা এরকম, এখন নাম উল্লেখ করছি না, আমরা প্রত্যেকে জানি এই ছবিটাকে কি বলা হয়, কিন্তু আমরা GOLD, তাহলে বলছে এখানে GO সাথে সমান্তরাল হচ্ছে DL, এবং বলেছে যে GDর সাথে, অর্থাৎ এই GDর সাথে OL হচ্ছে সমান্তরাল, ওকে, এটাই বলেছে দেখো। তাহলে গোল্ড চতুর্ভুজাকার ক্ষেত্রটি একটি সামন্ত্রিক আকারের ক্ষেত্র। তাহলে এটা একটা সামন্ত্রিক বলবো কখন, যখন দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, দেখো এর সাথে এর সমান্তরাল কিন্তু সমান নয়, ওকে। তাহলে লিখবো যে এটা হচ্ছে কি একটা সামান্তরিক, তাহলে কি লিখবো, এর সামন্ত্রিকের ক্ষেত্রে দুই জোড়া বিপরীত বাহু, দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, ওকে। এটা ইম্পর্টেন্ট লাইন, মনে রাখবো যে দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হলেই সেটাকে কি বলা হয়, সেটাকে সামুদ্রিক বলা হয়, বা সামুদ্রিকের ছবি এরকম হবে। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে বলা হয় সামুদ্রিক, ওকে। খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা পড়ে রাখবে যে সামুদ্রিক কাকে বলা হয়।
তাহলে সামুদ্রিকের ক্ষেত্রে দেখো দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান, বিপরীত বাহুগুলি বলতে দুই জোড়া বিপরীত বাহু বোঝাচ্ছে। দেখো এর সাথে এর এক জোড়া, এর সাথে এর এক জোড়া। আবার পন্ড, পরের ছবিটা যদি দেখি, এটার ক্ষেত্রে যে POND পন্ড, আমরা যদি পন্ড ছবিটা মোটামুটি এঁকে নিই, POND, এটার ক্ষেত্রে কি বৈশিষ্ট্য বলেছে দেখো, চতুর্ভুজের ক্ষেত্রের PO সমান্তরাল হচ্ছে DN, তাহলে PO সমান্তরাল হচ্ছে DN, তাহলে PO এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল। আবার পিডির সাথে ON সমান্তরাল, আবার হচ্ছে PD সমান্তরাল হচ্ছে ON এবং আরেকটা কন্ডিশন দিয়েছে দেখো, যে PO সমান ON হবে। বলছে PO সমান ON, বলছে এই বাহুটা সমান হবে, PO সমান ON। এই তিনটা বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। তাহলে এটাকে আমরা কি বলবো, বলছে চতুর্ভুজাকার ক্ষেত্রটি ড্যাশ আকারের ক্ষেত্র। তাহলে সেটা কি আকারের ক্ষেত্র হবে, সেটা এই যে এখানে দেখো, সেটা কি লেখা আছে, রম্বস আকারের ক্ষেত্র। তাহলে রম্বসের বৈশিষ্ট্য কি পাচ্ছি দেখো, রম্বসের বৈশিষ্ট্য যেহেতু PON যেহেতু সমান, তাহলে মনে রাখবে এই বাহুটা সমান, তার মানে চারটা বাহু সমান হতে হবে, রম্বসের চারটি বাহু সমান। এটা এক নম্বর কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এক জোড়া বিপরীত বাহু, দেখো সেটা কি সমান, ওকে। আর সন্নিহিত কোণ দুটি সমান, মানে এটার সাথে এটা সন্নিহিত কোণ, তাহলে এই দুটো কোণ কি সমান, কোণ বলি বাহু দুটো সমান, তাহলে এই দুটো বাহু সমান। তাহলে বলেছে রম্বসের ক্ষেত্রে যে সামান্তরিকের, কেন এটা সামান্তরিক থেকে এসেছে, দেখো সামান্তরিকের মতো অনেকটা ছবিটা, এই সামান্তরিক থেকে এসেছে এটা, তার জন্য লিখবো যে সামান্তরিকে, দেখো সামান্তরিকের ছবি আর রম্বসের ছবি একই, কিন্তু ডিফারেন্সটা কোথায়, এটা একটা আয়তক্ষেত্রের মতো আর এটা আমার বর্গক্ষেত্র মতো, ওকে, যার চারটে বাহু সমান। তার জন্য লিখবো যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলা হয়। খুবই ইম্পর্টেন্ট লাইন, যে সামান্তরিকে একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় রম্বস। পরে দেখো পেজ নাম্বার 73, বলছে 1 নং আর 2 নং যে চিত্রটা দেখলাম, ABCD আয়তাকার চিত্র ছিল আর PQRS আমাদের ছিল বর্গক্ষেত্র। চতুর্ভুজাকার ক্ষেত্রদ্বয়ের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল আমরা দেখলাম, এরাও কি সামান্তরিক আকারের ক্ষেত্র, এটা কোশ্চেন করেছে। আয়তক্ষেত্র ABCD এবং বর্গক্ষেত্র PQRS এরাও কিন্তু সামান্তরিক আকারের ক্ষেত্র। বলছে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র কোথা থেকে এসেছে, সামান্তরিক আকারের ক্ষেত্র থেকেই এসেছে। পরবর্তী আমরা দেখব ছকটা। বুঝেছি যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়তাকার চিত্র বলে, খুবই ইম্পর্টেন্ট লাইন, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়তাকার চিত্র বলে। এই যে আয়তাকার চিত্রটা যে আমাদের ছিল, এটা কি একটা আয়তাকার চিত্র ছিল, আয়তকার। বলছে এই যে কোণটা, এই কোণটা কত, এই ক্ষেত্রে সমকোণ মানে 90 ডিগ্রি, এটাও সমকোণ, দেখো লম্ব পেয়ে দাঁড়িয়ে আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তার জন্য বলেছে যে সামান্তরিক একটি কোণ সমকোণ তাকে আয়তাকার চিত্র বলে। যে কোনো একটা কোণের কথা বলেছে, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। আবার যে আয়তাকার চিত্রে একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হয়, সেটাকে আমরা কি বলবো, বর্গাকার চিত্র। যেমন এই ছবিটা ছিল, এটা আমার ছিল দ্বিতীয় ছবি, এটা ছিল আমার প্রথম ছবি। তো দ্বিতীয় ছবিতে পেজ নাম্বার 72, সেটা সন্নিহিত বাহু কোন দুটোকে বলবো, এই বাহুটা হচ্ছে সন্নিহিত বাহু। এই দুটো সমান হলে এটা আর এটাও সমান হবে, তাই টোটালটাই এখানে সমান, মানে চারটা বাহু সমান। যে আয়তাকার চিত্রে একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে বর্গাকার চিত্র বলা হয়, এটা পড়বে। অথবা দেখো, অথবা দিয়ে আরেকটা বলেছে যে রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গাকার চিত্র বলা হয়। তাহলে বর্গাকার চিত্র কাকে বলবো, বলছে রম্বসের একটি কোণ যদি মানে কি সমকোণ হয়। আমাদের রম্বস কোণটা ছিল, এটা রম্বস ছিল, এটাকে যদি আমরা সোজাভাবে লিখি, সোজা করে দিলাম, এটাকেও একটু সোজাভাবে করে দিলাম,
এটাকেও সোজা করে লিখলাম, এটাও সোজা করে লিখলাম, তাহলে রম্বস থেকে কি আসলো, একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র এটা কি ছিল, এটা ছিল আমার রম্বস। ওকে, তার জন্য লিখেছি যে অথবা রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গাকার চিত্র বলো। এখানেও দেখো এটা লম্ব হয়ে দাঁড়িয়ে আছে, তাহলে এখানে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি দেখছি, চারটাই আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে, যেমন আয়তাকার চিত্রে ছিল। বলছে পেলাম যে প্রতিটি বর্গাকার চিত্র থেকে আমি আয়তাকার চিত্র করতে পারি, আবার রম্বসও করতে পারি। তার জন্য বলছে প্রতিটি বর্গাকার চিত্রই আয়তাকার চিত্র এবং রম্বস। প্রতিটি আয়তাকার চিত্র বর্গাকার চিত্র এবং রম্বস সামুদ্রিক। বলছে প্রতিটি আয়তাকার চিত্রকে আমরা বর্গক্ষেত্র করতে পারি, আবার রম্বসও করতে পারি। তাহলে এটা দেখো প্রতিটি সামুদ্রিক একই আয়তাকার চিত্র বা ট্রাপিজিয়াম নিজে করে এটা বলছে, তা আয়তাকার চিত্র এখানে আয়তাকার চিত্র হতে পারে, আবার ট্রাপিজিয়ামও হতে পারে। প্রতিটি সামুদ্রিককে আমরা আয়তাকার চিত্রটা বলতে পারি। দেখছি মাইন্ড, প্রথম যেটা ছিল এই যে এটার ক্ষেত্রে দেখো এমআই এন ডি মাইন্ড, এই ছবিটা যে নিই আমরা, তো বলছে এটার ক্ষেত্রে দেখছি মাইন্ড চতুর্ভুজাকার ক্ষেত্রে এমআই ইকুয়াল টু এমডি। এমআই এম থেকে আই এই দূরত্ব, আর এই দূরত্বটা কি সমান, তাহলে এই দূরত্বটার সাথে এই দূরত্বটা সমান হবে, তার মানে আই এন ইকুয়াল টু এনডি হবে, এন আই ইকুয়াল টু এনডি। বলছে মাইন্ড এমআই এনডি মাইন্ড চতুর্ভুজাকার ক্ষেত্র, এটাকে কি বলা হয়, কাইট বলা হয়। কাইট মানে কি, ঘুড়ি। ওকে, আমরা ঘুড়ি অবশ্যই দেখে থাকি, ছোটোবেলায় আমরা খেলেছিলাম। ওকে, তাহলে এই কাইট ইংলিশে কাইট বলে, তাহলে এটা কি হলো, এটা ছবিটা ঘুড়ির মতো। নেক্সট দেখো বলছে পেলাম যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং বাকি দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কাইট বলা হয়। তাহলে কাইট কাকে বলা হয়, যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু বাকি দুটি বাহুর দৈর্ঘ্যও সমান, সেটাকে আমরা কাইট বলবো। দেখো এম আই ইকুয়াল টু এম ডি, দুটো সমান হলো, আবার বাকি দুটো বাহু থাকলো যে এন আই এন ডি, মানে এই বাহুটা আর এই বাহুটা তো সমানই, তার সাথে দেখলাম যে এই বাহুটার সাথে কিন্তু এই বাহুটা সমান, তাহলে সেটাকেই আমরা কাইট বলব। মিহির একটি পিস বোর্ড কেটে অন্য একটি আয়তাকার একটি আকার তৈরি করলো। সে কি করলো, অনেকটা কাইটের মতো দেখো, কিন্তু এখানে ভিতরে আরেকটা দেখতে পাচ্ছি, মানে এ এইচ এ এন ডি। ওকে, হ্যান্ড। এখানে কি বলছে দেখো, যে হ্যান্ড এই যে এইচ এ এন ডি, হ্যান্ড চতুর্ভুজাকার ক্ষেত্রে যেহেতু চারটা বাহু তার জন্য চতুর্ভুজ বলবো। ওকে, দেখো 1 2 3 4, চতুর্ভুজাকার ক্ষেত্রের একটি কর্ণ চতুর্ভুজাকার ক্ষেত্রের মধ্যে নেই। এর মধ্যে একটা কর্ণ দেখো, এই কর্ণটা কিন্তু চতুর্ভুজের মধ্যে নেই, সেটা কিন্তু বাইরে আছে, আর পরেরটা কিন্তু আছে, এটা কিন্তু ভিতরে আছে। এদের মধ্যে একটি নেই বলেছে, এদের কি বলা হয়, এদের কনক্যাভ অর্থাৎ অকুচ, এদের অকুচ চতুর্ভুজ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট লাইন, এখান ধরে শর্ট কোশ্চেন আসে এখান থেকে, যে এভাবে একটা ছবি দেওয়া থাকবে, বলবে যে এটা কী ধরনের চতুর্ভুজ, তাহলে বলতে হবে এটা অকুচ চতুর্ভুজ। তাহলে কাইট যে চতুর্ভুজটা ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমরা কর্ণ দুটো দেখো চতুর্ভুজের ভিতরেই পাচ্ছি, কিন্তু যখন এই চতুর্ভুজটা আঁকলো এভাবে অনেকটা, এটা একটা চতুর্ভুজই হলো। কেন, 1 2 3 4টা বাহু, এটা নাম দিয়েছে হ্যান্ড, এইচ এ এন ডি। এখান থেকে যখন কর্ণ টানছে দেখো, এটা একটা চতুর্ভুজের মধ্যে থাকলো, কিন্তু যখন এইভাবে একটা কর্ণ টানছে সেটা কিন্তু চতুর্ভুজের মধ্যে নেই, তাহলে এই ছবিটাকে বলবো অকুচ, বয়ে বর্গীয়। ওকে, অকুচ চতুর্ভুজ। বলছে এই ধরনের চতুর্ভুজ নিয়ে এখানে কোনো আলোচনা নেই, মানে অকুচ ত্রিভুজ নিয়ে তোমাদের এখানে কোনো আলোচনা নেই, শুধু এখানে একটা লাইন দিয়েছে যে এই চতুর্ভুজটাকে আমরা অকুচ চতুর্ভুজ বলব। আমরা যা পেলাম ছকে লেখার চেষ্টা করি। তাহলে প্রথমে একটা চতুর্ভুজ পেয়েছি, যে কোনো মাপের একটা, এই বাহুগুলোর দেখো এটা আলাদা মাপ দেওয়া আছে, এটা আলাদা মাপে আছে, এটা আলাদা মাপে আছে, এখানে চারটা বাহু বলে এটার কোনো নির্দিষ্ট নাম নেই, এটাকে আমরা কি বলবো, চতুর্ভুজ বলবো।
এই চতুর্ভুজ থেকে আমরা কি একটা আকার দিচ্ছি, দেখো চতুর্ভুজ থেকে এটাকে আমরা একটা ট্রাপিজিয়াম আকার দিলাম। আমরা কি করলাম, এখানে 4টা বাহুই আছে, এই বাহুটাকে সোজা করে টানলাম আর এই বাহুটাকে সমান্তরালভাবে টানলাম, এর সমান্তরাল করে বেশি করে টানলাম, এটাকে যুক্ত করলাম, এটাকে যুক্ত করলাম, তাহলে এটার নাম হয়ে গেল কি ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য কি, এক জোড়া বিপরীত বাহু যখন সমান্তরাল হলো, এটার সাথে এটা যখন সমান্তরাল হয়ে গেল তখন এটাকে কি বলবো, ট্রাপিজিয়াম বলবো। আবার এই ট্রাপিজিয়াম থেকে আমি কি কি দিতে পারি, দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়েছে, সেটাকে আমরা সামান্তরিক আকার দিতে পারি। আমরা কি করলাম, এটাকে একটু টানলাম সোজাভাবে, ঠিক এর সমান্তরাল করে এই দাগটা নিলাম, আবার এই দিক থেকে একটা দাগ নিলাম, মানে এই দাগটাই নিলাম, এই সাইডটা নিলাম, ঠিক এর সমান্তরাল করে আমি এই সাইডটা নিলাম, তাহলে এটা কি হয়ে গেল, সামান্তরিক। তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো তির্যক বাহু দুটি সমান্তরাল, তির্যক বাহু বলতে এটা তির্যক, দেখো সাইড করে আছে তার জন্য এটার নাম তির্যক। তির্যক বাহু দুটি মানে এই বাহুটা এটাও তো তির্যক, তাহলে এর সাথে এও তির্যক, তির্যক বাহু দুটি সমান্তরাল, সেটা কি বলা হয়, সামুদ্রিক। তাহলে ট্রাপিজিয়াম থেকে সামুদ্রিক নিতে পারলাম, আবার ট্রাপিজিয়াম থেকে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে আঁকতে পারবো। দেখো তীর চিহ্ন দিয়ে দেখিয়েছে, সেটা কি হবে, সেটা বলছে এই বাহুটা সমান হবে, তাহলে এই বাহুটা কি তির্যক বাহু বলবো, সাইড করে দেখা আছে, সোজাভাবে তো নেই, সাইড ভাবে আছে, তাহলে সাইড ভাবে থাকলে সেটাকে কি বলবো, তির্যক বাহু দুটি দৈর্ঘ্যের সমান। দেখো এই দুটো সমান, এটা যদি 6 সেমি হয় তাহলে এটাও 6 সেমি হবে, এটা যদি 3 সেমি হয় তাহলে এটাও 3 সেমি হবে, আর বাকি দুটো বাহু কি হবে, বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটোর দৈর্ঘ্য সমান সেটাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সামুদ্রিকের সংজ্ঞা কি দাঁড়াচ্ছে, যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান্তরাল তাকে বলা হয় সামুদ্রিক। নেক্সট, এবার দেখো সামুদ্রিক থেকে আবার আয়তক্ষেত্র আঁকতে পারি। সেটা কি হবে, এই বাহুটাকে যে সোজা করে আমি দিই, এটা তির্যকভাবে ছিল, এটাকে সোজা করে দিলাম, এটাকেও সোজা করে দিলাম, তাহলে কি হয়ে গেলো, দেখো আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহু দুটো কি সমান, বলছে যার একটি কোণ কি কোণ, সমকোণ, এটা দেখো লম্ব হয়ে দাঁড়িয়ে আছে, তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে যে সামুদ্রিকের একটি কোণ সমকোণ সেটাকে বলবো আমরা কি, আয়তক্ষেত্র। আবার আয়তক্ষেত্র থেকে দেখো বর্গক্ষেত্র করতে পারবো কি করে, এই ক্ষেত্রে কি করব, এই বাহুটা যতদূর নেব এই বাহুটা ততটুকু নেব, মানে সন্নিহিত বাহু দুটো, আবার এটা যদি সন্নিহিত বাহু হয়, এর সাথে এটা যদি সন্নিহিত বাহু হয়, কিন্তু এর সাথে এটাও সন্নিহিত বাহু হবে, তাহলে বলছে এক জোড়া, মানে এটা একটা মিলে একটা জোড়া, এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা কি সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, যে আয়তক্ষেত্রে এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাদের বলা হয় বর্গক্ষেত্র। আবার সামুদ্রিক থেকে দেখো আমি আরেকটা চিত্র আঁকতে পারবো, সেটা হচ্ছে রম্বস। তাহলে কিভাবে আঁকবো, সামুদ্রিকের ছবিটা দেখো, তাহলে সামুদ্রিক থেকে রম্বস কি করে আঁকবো, এই দূরত্বটা যতদূর যাব এই দূরত্বটা ততটুকুই নেব। তাহলে সন্নিহিত বাহু দুটো সমান হলে তাহলে লিখবো এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে, যে সামুদ্রিকের এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হয় রম্বস। ওকে, দেখো আয়তক্ষেত্র থেকে তো আমরা রম্বস করতে পারি, আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র করতে পারি, কিন্তু রম্বস থেকে আবার আমি বর্গক্ষেত্রও করতে পারি। কি করে, এই বাহুটাকে সোজা করে দিই, এই বাহুটাকে সোজা করে দিই, তির্যক বাহু দুটোকে সোজা করে লিখি, তাহলে সেটা আমরা কি পাচ্ছি, বর্গক্ষেত্র। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে তখন, যে রম্বসের, দেখো যে রম্বসের একটি কোণ সমকোণ সেটাই কি আমাদের বর্গক্ষেত্র। যদি রম্বস থেকে বর্গক্ষেত্রের সংজ্ঞা দিই তখন বলতে হবে যে রম্বসের একটি কোণ সমকোণ সেটা হচ্ছে বর্গক্ষেত্র। যদি আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র সংজ্ঞা লিখো তাহলে লিখতে হবে যে আয়তক্ষেত্রের একজোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান সেটা হচ্ছে বর্গক্ষেত্র। এবার পড়ে থাকলো কি, দেখো আমরা এখান থেকে আসি, আবার এটা থেকে আমরা ট্রাপিজিয়ামে এসেছি কিন্তু এই দিকটা যাইনি। দেখো একটা চতুর্ভুজ থেকে আমরা কাইট করতে পারি, কি করে কাইট, তাহলে কাইটের সংজ্ঞাটা দেখো, এখানে একজোড়া বিপরীত বাহু, একজোড়া শোণিত বাহু সমান, দেখো একজোড়া শোণিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্য সমান। আমরা কাইটের ক্ষেত্রে দেখলাম এই বাহুটার সাথে এই বাহুটা সমান, এই বাহুটার সাথে এই বাহুটা সমান, তাহলে এটাকে যদি সন্নিহিত বাহু ধরি তাহলে একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, সে এটাও হতে পারে সন্নিহিত বাহু, একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি, এটা যদি সন্নিহিত ধরি তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য কি হবে, সমান, তাহলে সেটাকে আমরা কি বলবো, কাইট বা ঘুড়ি বলে আমরা জানি। এই কাইট থেকে আমরা আবার কি করতে পারি, রম্বসের সংজ্ঞা দিতে পারি। তাহলে চতুর্ভুজ থেকে কাইটের সংজ্ঞাটা কি দাঁড়ালো, যে চতুর্ভুজের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেটাকে কাইট বলবো। আবার কাইট থেকে যখন আমি রম্বসের সংজ্ঞা লিখবো তাহলে কি লিখবো,
যে কাইটের 4টি বাহুর দৈর্ঘ্য সমান সেটাকে বলা হয় রম্বস। কেন এখানে দেখো বাহু রম্বসের ক্ষেত্রে মনে রাখবে, আর বর্গক্ষেত্রে মানে দুটোর মধ্যে একটা বৈশিষ্ট্য নির্দিষ্ট, সেটা হচ্ছে কি এটার ক্ষেত্রেও যে বৈশিষ্ট্য 4টা বাহু সমান, এর ক্ষেত্রেও কিন্তু 4টা বাহু সমান। হ্যাঁ, কোণগুলো কিন্তু সমান নয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কোণগুলো সমকোণ, কিন্তু এর কোণগুলো সমকোণ নয়। তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য কি সমান, সেটাকেও আমরা রম্বস বলতে পারি। ওকে, তাহলে ক্লিয়ার। তাহলে আমরা একটা চতুর্ভুজ থেকে কতগুলো ধরনের ছবি আঁকতে পারি দেখো। চতুর্ভুজ থেকে ট্রাপিজিয়াম আঁকলাম, ট্রাপিজিয়াম থেকে সামুদ্রিক আঁকলাম, আবার ট্রাপিজিয়াম থেকে আমি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আঁকলাম, সামুদ্রিক থেকে আমরা আয়তক্ষেত্র করতে পারি, আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র করতে পারি, আবার সামুদ্রিক থেকে আমি রম্বস করতে পারি, রম্বস থেকে আমি বর্গক্ষেত্র দিতে পারি, চতুর্ভুজ থেকে আমরা কাইট আঁকতে পারি, কাইট থেকে আবার রম্বস আঁকতে পারি। ক্লিয়ার এটা? আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে পার্ট আমরা 2 করব, সেটা হচ্ছে পেজ নাম্বার 74 থেকে।